আমরা সবাই তো কম বেশি ঘুরতে ভালোবাসি, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে কিংবা একা। সবাই চাই বছরে অন্তত একটা এমন ট্রিপ হোক যেখানে অন্য কোনো কাজের চিন্তা না করে আপনি শুধু ঘুরতেই পারেন। কিন্তু ঘুরতে যাওয়ার আনন্দ যখন ভয়ে পরিণত হয় তখন ঠিক কেমন হয় আজ আপনি সেটা শুনবেন। নমস্কার, আমি জো। আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে যারা নিজেদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছেন। জীবনের বিভিন্ন রকম অভিজ্ঞতা আমি পাচ্ছি। আপনিও কিন্তু নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। শুধু যে ভয়ের অভিজ্ঞতা হতে হবে এমন কোনো কথা নেই। নিজের জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আপনাকে কি করতে হবে? শুধু লিখতে হবে, আর না হয় রেকর্ড করতে হবে। তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করব। আজকে আমি আপনাদের শোনাবো সহিলি সাহা হালদারের একটা এক্সপিরিয়েন্স। তিনি একটা অভিজ্ঞতা পাঠিয়েছেন এবং বেশ অদ্ভুত একটা অভিজ্ঞতা। মানে আমি তো কখনোই চাইবো না, আমি যদি কোনো ট্রিপে যাই, কোথাও ঘুরতে যাই, আমি চাইবো না যে আমার সাথে বা আমার পরিবারের কারোর সাথে এমন কোনো ঘটনা ঘটুক। ঠিক কী হয়েছিল চলুন শুনিয়ে ফেলি। নমস্কার, আমি সহিলি সাহা, হুগলি জেলার কোন্নগর থেকে বলছি। আমার অনেক দিনের ইচ্ছে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করব, কিন্তু তেমন কোনো ঘটনা না থাকায় হয়ে উঠছিল না। তাই আজ একটা অভিজ্ঞতা শোনাচ্ছি। এই ঘটনাটা ঘটেছে লাস্ট ইয়ার ডিসেম্বর মাসে আমার এক বোনের সাথে। আমাদের সব কাজিনদের মিলে প্ল্যান হয় যে আমরা সিকিম যাব। তা যেমন ভাবা তেমন কাজ। আমরা সব কাজিনরা, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার 1 বছরের ছেলে, আমার এক দাদা, তার ওয়াইফ, আরও 2 ভাই এবং তার সাথেই সেই বোনটি, মানে যার সাথে এই ঘটনাগুলো ঘটেছিল, আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা পেলিং যাব। আমরা ডিসেম্বরের 11 তারিখ ট্রেনে উঠি সকাল সকাল, আর হিসেব মতো এনজেপিতে গিয়ে নামি রাত 8টার মধ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। সব কাজিনরা মিলে প্রথমবারের জন্য একসাথে পাহাড়ে যাচ্ছি। খুব আনন্দ করতে করতে ট্রেনে করে এলাম, কিন্তু তারই মধ্যে একটা প্রবলেম ছিল। সেটা হলো যে আমার সেই বোনটি, ওর নাম প্রিয়া, প্রিয়া বাড়িতে মিথ্যে বলেছিল যে ওর কলেজ ট্রিপে যাচ্ছে, ওর এক্সকারশন আছে। যেহেতু ওর বাড়ি থেকে ওকে একা ছাড়বে না, সেই কারণে ও মিথ্যে বলেছিল। মানে ওর বাড়ির লোকজন জানতো না যে ও আমাদের সাথে আছে। তো প্রথম দিন এনজেপিতে নেমে 1 রাত আমরা শিলিগুড়িতেই স্টে করেছিলাম, যাতে রাতটা একটু রেস্ট নিয়ে সকালবেলা আবার ফুল এনার্জি নিয়ে জার্নিটা স্টার্ট করতে পারি। রাতে আমরা সবাই ডিনার সেরে যে যার মতো গিয়ে শুয়ে পড়ি। পরদিন সকালবেলা আমাদের গাড়ি আসে, অ্যান্ড দেন আমরা গাড়ি করে খুব হই হই করতে করতে 6 ঘন্টা পর আমাদের ডেস্টিনেশন পেলিংয়ে গিয়ে পৌঁছই। ওই 5টা কি 5:30 বাজে। সন্ধে নামছে নামছে, হালকা অন্ধকার হয়ে এসছে। ঘটনা শুরু এখান থেকে। আমরা পৌঁছানোর পর যখন হোটেলে ঢুকবো, গাড়ি থেকে নামছি, তখনই গাড়ি থেকে নামার সময় প্রিয়ার পাটা মচকে যায়। তো আমরা ভাবলাম যে নামতে গিয়ে কোনো কারণে হয়তো পড়ে গেছে। ব্যাপারটাকে নর্মালি নিয়ে আমরা হোটেলে ঢুকি। এখানে বলে রাখি, আমাদের মোট 3টে রুম দেওয়ার কথা ছিল, 2টো ভিউ রুম আর একটা নন ভিউ রুম। কিন্তু গিয়ে জানতে পারি যে ভিউ রুম হবে মাত্র একটা, আর নন ভিউ রুম হবে 2টো। শুনে তো আমাদের মাথা প্রচণ্ড চটে গেছে। কেন একটা হবে? আমাদের তো 2টো দেওয়ার কথা। তো হোটেলের লোকের সাথে রীতিমতো ঝামেলা করে 3rd ফ্লোরে আরও একটা ভিউ রুম খুলতে পড়লাম। প্রতিটা ফ্লোরে 2টো করে রুম, মুখোমুখি। আমাদের দাদা ভাই আর বৌদি ভাইদের রুমটা ছিল একদম 4th ফ্লোরে। ওই ফ্লোরটায় শুধুমাত্র ওরাই ছিল, আর কেউ ছিল না। আর তার নিচের ফ্লোরটায় ছিলাম আমরা, মানে একটা রুমে ছিলাম আমি, আমার বোন মানে প্রিয়া, আর আমার হাজব্যান্ড। আর সামনের রুমটায় ছিল আমার 2 ভাই। সেদিন আমরা খুব টায়ার্ড হয়ে পড়ায় আর সেরমভাবে বাইরে কোথাও বেরোইনি, এবং
ঠান্ডাটা যেহেতু বেশ ছিল, তাই আমরা ডিসাইড করি যে আমরা হালকা একটু পার্টি করে সবাই সবার মতো গিয়ে শুয়ে পড়ব। দেন পরদিন সকালে সাইট সিংয়ে বেরোবো। যেমন ভাবা তেমন কাজ। শুরু হলো আমাদের রাতের বেলা হই হুল্লোড় করে পার্টি। সবাই আনন্দ করছে, খাচ্ছে, নাচছে। ও হ্যাঁ, এটাও বলে রাখি, এই যে নাচা গানা সব কিন্তু সেই রুমটায় হচ্ছিল যে রুমটা আমরা জোর করে খুলিয়েছিলাম। এই সব করতে করতে প্রায় সবাই ঘুমিয়ে পড়ে। শুধু আমি, আমার হাজব্যান্ড আর প্রিয়া মানে আমার বোন, আমরা তিনজনই জেগেছিলাম। এবার তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। সেই সময় আমার বোন নিজের অতীত নিয়ে কথা বলছিল এবং কান্নাকাটি করছিল, যেমন হয় আর কি, রিলেশনশিপে থাকলে ব্রেকআপ হয়, এবং সেই জন্যই আর কি। যাই হোক, সেই রাতে আর কিছু হয়নি, সবাই শুয়ে পড়ল। কিন্তু পরদিন থেকে প্রিয়ার মধ্যে এক অদ্ভুত ধরনের চেঞ্জ দেখতে শুরু করলাম। ও হঠাৎ হঠাৎ কেমন যেন হারিয়ে যাচ্ছিল নিজের মধ্যেই। তারই মধ্যে হঠাৎ করে ওর মায়ের ফোন আসায় মা জানতে পারে যে ও আমাদের সাথে ঘুরতে এসেছে কলেজের নাম করে। এই নিয়ে তো দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়। সেই সময় কিন্তু আমরা অলরেডি সাইট সিংয়ে বেরিয়ে গেছি। কেচিপেরি বলার জায়গা আছে, সেখানে দাঁড়িয়েই ও ওর মায়ের সাথে ঝগড়া করছে, আর আমি ওর পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছি আর প্রচন্ড অবাক হচ্ছি। ও ওর মাকে রীতিমতো তুই তুই করে কথা বলছে। ও বলছে, তুই যদি আমাকে এখানে আসা নিয়ে আর একটা বাজে কথা বলিস, আমি পাহাড় থেকে ঝাঁপ মারবো, তোর বাড়িতে পা রাখতে দেব না। এই সব। আমরা না এসব শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছি। এসব কি বলছে প্রিয়া? ও তো এভাবে কথা বলার মানুষ নয়। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে আবার গাড়িতে ওঠাই। তখনও কিন্তু আমরা ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছিলাম। তারপর থেকে ওনা কেমন যেন একটু চুপচাপ থাকতে শুরু করলো। কারোর সাথে কথা বলছে না, চুপচাপ এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে। আমরা ভাবলাম যেহেতু মায়ের সাথে ঝগড়া করেছে তাই হয়তো মনটা খারাপ। যাই হোক, আবার হোটেলে ফিরলাম। ডিসাইড হলো আজকেও আগের দিনের রাতের মতো একটু আধটু আমরা পার্টি করব, এবং যেহেতু পরের দিন আবার সাইট সিং আছে তাই মোটামুটি রাতে পার্টি করে ঘুমিয়ে পড়ব। কিন্তু সেই রাতে হলো আমাদের সাথে এক অদ্ভুত অভিজ্ঞতা। সেই রাতে যেন আমাদের রাক্ষসে পেয়েছিল। আমরা এত পরিমাণে ড্রিঙ্ক করতে শুরু করেছিলাম যে বলার নেই। সেই সময় প্রিয়া বারবার উঠে বাথরুমে যাচ্ছে। আমরা যখন ওকে জিজ্ঞেস করি যে এই ঠান্ডার মধ্যে তুই কেন বারবার বাথরুমে যাচ্ছিস, ও বলে যে জানি না, খালি মনে হচ্ছে ওখানে গিয়েই বসে থাকে। এমনই চলছিল। তারপরে হঠাৎ করে ওর শরীরটা এত খারাপ লাগতে শুরু করে যে ও বাথরুমে গিয়ে বমি করে চোখে মুখে জল দিয়ে আসে। সেই রাতে দেখি আমাদের নিজেদের মধ্যেই কোনো একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, এবং তারপর আমাদের সবার মন খারাপ হয় এবং আমরা সবাই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ি। এবার মেইন ঘটনা শুরু হয় পরের দিন থেকে, মানে 14ই ডিসেম্বর। সকালবেলা আমাদের উঠতে একটু দেরি হয়। অত রাতে যেহেতু শুয়েছিলাম তাই একটু হ্যাংওভার ছিল, তাই সবাই ঘুম থেকে উঠে ওই 8:30 কি 9টা নাগাদ। তারপর আমরা তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট করতে যাই হোটেলেরই ডাইনিং প্লেসে, নয়তো আমাদের বাকি প্লেসগুলো ঘুরতে দেরি হয়ে যাবে। তো এবার আগের দিন রাতে যেহেতু নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, সেই জন্য সেভাবে নিজেদের মধ্যে কেউ কথা বলছিল না, সবাই চুপচাপ ব্রেকফাস্ট করছিল। এবার এরই মধ্যে আমার হাজব্যান্ড নোটিস করে যে আমার বোনের চোখের মনির কাছে একটা গাঢ় লাল রঙের কি একটা হয়ে রয়েছে। আমরা ওকে জিজ্ঞেস করি, কিরে তোর চোখের মধ্যে এত রক্ত জমলো কিভাবে? ও উত্তরে বলে যে
আগের দিন রাতে ও যখন বেসিনের সামনে গিয়ে দাঁড়ায়, তখন সামনের আয়নার দিকে তাকাতেই কে যেন ওকে পেছন থেকে জোরে ঠেলা মারে, আর ও সোজা বেসিনের কলের কাছে গিয়ে পড়ে এবং এই কলের কোনায় তার চোখের কাছে লাগে এবং তখনই নাকি অমন হয়। আমরা ভেবেছিলাম যে হয়তো নেশার ঘোরে ছিল, তাই পড়ে গেছিল। কিন্তু অবাক লাগলো এটা ভেবে যে ও যদি পড়েই গেছিল তাহলে আমরা কেউ টের পেলাম না কেন? আর কই, কাল রাতে তো ওর চোখের ফোলাটা আমরা কেউ দেখিনি। যাই হোক, এসব বাদ দিয়ে আমরা সাইট সিং এর জন্য বেরিয়ে পড়লাম গাড়িতে চেপে। ওকে দেখে বোঝাই যাচ্ছিল যে ওর শরীরটা বেশ খারাপ। তা সেই দিন আমাদের যাওয়ার কথা ছিল রাভাংলা আর নামচি চারধাম, বাট আমাদের ড্রাইভারের কথায় আমরা সেই দুটো প্লেস ক্যান্সেল করি, যেহেতু আমাদের স্টে থেকে রাভাংলা অনেকটা দূর এবং ওখানে নাকি আরও বেশি ঠান্ডা, আর যেহেতু আমাদের সাথে বেবি ছিল তাই ওনার কথায় আমরা সেই প্লেসগুলো ক্যান্সেল করে দিই। এর পরিবর্তে পেলিংয়েরই অন্যান্য যেসব জায়গা আছে সেগুলো ঘোরার প্ল্যান হয়। এবার আমরা গুগলে নিয়ার বাই প্লেসে সার্চ করতে গিয়ে একটা মনেস্ট্রি দেখতে পাই। আমরা ঠিক করি যে সেই মনেস্ট্রিতেই যাব। এবার মনেস্ট্রিতে পৌঁছেও কিন্তু আমার বোন প্রচণ্ড চুপচাপ। আমরা ফটো তুলছি, সেলফি তুলছি, কিন্তু ও কানে হেডফোন লাগিয়ে নিজের মতো গান শুনছে। ওকে অনেকবার ডাকার পরেও আসে না। এরপর ওকে নিয়ে আমি বললাম যে চল মনেস্ট্রির ভেতরে যাব। তখন প্রিয়া বলে যে দূর, ভেতরেই কি হবে, আমি যাব না, তোরা যা, জুতো খুলতে হবে আবার। কিন্তু আমার জোড়াজুড়িতে ফাইনালি ও ভেতরে ঢোকে। এরপর থেকে আমরা যা এক্সপিরিয়েন্স করি তা হয়তো সারা জীবনেও ভুলব না। প্রিয়া আমার পাশেই দাঁড়িয়েছিল, অ্যাজ ইফ ও যেন নমস্কার করছিল। আমিও নমস্কার করছিলাম। হঠাৎ চোখ খুলে দেখি ও আমার থেকে অনেকটা সামনে এগিয়ে গেছে, মানে একেবারেই ওই বুদ্ধের স্ট্যাচুর নিচে। আমি ওই স্ট্যাচুটার একটু বর্ণনা দিই। বিশাল বড় একটা স্ট্যাচু, চোখগুলো হালকা নীল রঙের। তো যেটা বলছিলাম, ওকে হঠাৎ সামনে গিয়ে বসে চোখ বন্ধ করে মেডিটেশন করতে দেখে আমি আর কিছু বললাম না। ভাবলাম যে থাক, বসে আছে থাকুক, ওর মেডিটেশন হয়ে গেলে ও নিজেই চলে আসবে। এই ভেবে আমি সেখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল তাই আমি ওকে ওখান থেকে নিয়ে আসি। কিন্তু বড়ই আশ্চর্যের ব্যাপার, ওকে যতবারই ওখান থেকে বাইরে নিয়ে আসি ও বারবার ওখানে ঢুকে মেডিটেশন করতে শুরু করে, আর জোর করে নিয়ে এলে কান্না শুরু করে দেয়। এ নিয়ে সবাই খিল্লি করতে শুরু করে। সবাই বলে তোকে কি ভূতে ধরেছে। ওকে ওখান থেকে নিয়ে আসার সময় ও খুব জোরে কান্না করতে শুরু করে আর বলে এখানে আমি আগে এসেছি, এটা আমার খুব পরিচিত জায়গা, এখান থেকে আমাকে নিয়ে যাস না। এবার এই সব শুনে শুরু হয় আমাদের ভয়। আমরা ওকে কোনো রকমে গাড়িতে গিয়ে বসাই এবং আরেকটা সাইট সিং দেখার জন্য আমরা নামি। সেটা ছিল একটা প্যারাগ্লাইডিং পয়েন্ট। তো ও বলে যে না, ওর শরীরটা খুব খারাপ লাগছে, ও নামবে না, তোরা দেখে আয়, আমি গাড়িতেই আছি। আমরা বললাম যে ঠিক আছে তুই বস, আর যেহেতু আমার ছেলেটাও গাড়ির মধ্যেই শুয়ে পড়েছে, ওকেও দেখে রাখিস। তো সেই মতো আমরা দুজনকে গাড়িতে রেখে সেখান থেকে ওই প্যারাগ্লাইডিং পয়েন্টের দিকে নামছি। হঠাৎ করে শুনতে পাই ওর চেল্লানোর আওয়াজ। ও বলছে দিদি বাঁচা। আমরা ছুটে গাড়ির কাছে যাই আর দেখি ও কেমন যেন পাগলের মতো করছে। ওকে জিজ্ঞেস করায় ও কেমন যেন উদ্ভ্রান্তের মতো বলে যে সামনের ড্রাইভারের সিটে কেউ যেন বসে আছে আর আমার পেছনের দিকেও কে যেন বসে আছে। ওরা বারবার আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। আমি ওদের দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে পারছি। এরপর শুরু হয় ওর চিৎকার করার আওয়াজ, কি ভয়ঙ্কর সেই গলার আওয়াজ। আর সাথেও বলতে থাকে জীবনের পাস্টে ঘটে যাওয়া অনেক কথা, যে কথাগুলো সেই প্রথম দিন ড্রিঙ্ক করার সময় আলোচনা হচ্ছিল। তারপর শুরু হয় কান্না। আর তারপর বলতে থাকে ওর সাথে যা হয়েছে আমার সাথেও তাই হয়েছে,
ওকে ধরে রাখিস না তোরা, আমি ওকে মনেস্ট্রিতে নিয়ে যাব, ছেড়ে দে ওকে। আমরা এসব শুনে অবাক হচ্ছি আর বুঝতে পারছি না কি হচ্ছে এসব। এসব দেখে আমাদের ড্রাইভার লোকাল কিছু মানুষদের ডেকে নিয়ে আসে, আর তাদের মধ্যেই একজন ছিল মুসলিম। তিনি ওর কানের সামনে কিছু একটা পড়ায় ও না কেমন যেন পাগলের মতো ছুটে পালানোর চেষ্টা করতে থাকে গাড়ি থেকে। যাই হোক, উনি এসব পড়ার পর বেশ খানিকক্ষণ বাদে আমার বোন শান্ত হয়, এবং তারপর আমরা ঠিক করি যে ও যখন এখন ঠিক হয়ে গেছে, তাহলে আর যেহেতু একটাই প্লেস দেখা বাকি, ওটাও ঘুরে নি। কারণ এত বছর পর সবাই ঘুরতে এসেছি, আবার কবে আসবো জানি না, তাই ঘুরে নি। তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল, জায়গাটা ছিল একটা জু কাম মিউজিয়াম। তো আমরা সেখানে গেলাম, কিন্তু আমার বোন আমায় বলে যে ওর পিঠে খুব ব্যথা করছে। মনে হচ্ছে কেউ যেন 2 হাত দিয়ে ওর পিঠে ওঠার চেষ্টা করছে। হঠাৎ করে আমি আবার লক্ষ্য করি, আবার কেমন যেন পরিবর্তন। ওর চোখগুলো যেন একেবারে বড় বড় হয়ে গেছে। ও যেদিকেই তাকাচ্ছে কেমন যেন এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। যাই হোক, ওকে সাথে নিয়েই আমরা জুতে ঢুকি, এবং ঢোকার পর হঠাৎ করে ও বলে ওঠে যে এখানে না খুব নোংরা রক্তের গন্ধ আসছে, এখান থেকে চল, ভাল লাগছে না, জায়গাটা ভালো নয়। আমরা কিন্তু কোনো গন্ধ পাই না। আমরা পুরোটাই ঘুরলাম এবং আমি ওকে চোখে চোখে রাখছিলাম। সেখান থেকে ঘুরে আমরা এরপর হোটেলে ফিরে আসি। ফিরেই হোটেলের সামনেই আর একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খেতে ঢুকি লাঞ্চের জন্য। তখন ওই বিকেল 4টে মতো বাজে। বোনের শরীরটা ঠিক না লাগায় ও বলে যে আমি খাবো না, আমার ভালো লাগছে না, খেলে বমি হয়ে যেতে পারে। তাই আমরা ওকে জোরাজুরি করিনি। ও পাশের টেবিলে চুপচাপ শুয়েছিল মাথা নিচু করে। হঠাৎ দেখি ও এক দৃষ্টিতে কোনো একটা দিকে তাকিয়ে সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে, সেই রাস্তা যেদিকে মনেস্ট্রি। আমরা আবার তাকে ধরে নিয়ে আসি আর সোজা হোটেলে ঢুকি। এবার হোটেলে বসে আমি ওকে জিজ্ঞেস করি, তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? এবার এতে যে উত্তরটা দেয় আমি সেটা ওর মতো করেই বলছি। ও বলে শরীরটা আমার ভালো লাগছিল না, তারপর আবার আগের দিন রাতে পড়ে গিয়ে চোখে লেগেছিল, সেটার জন্য ব্যথা করছিল। মনেস্ট্রিতে ঢোকার পর যেন আমার মনে হলো যে কেউ একটা আমাকে বুদ্ধের স্ট্যাচুর দিকে আকর্ষণ করছে। হঠাৎ আমি ওনার ওই নীল চোখের দিকে তাকিয়েই যেন মনে হলো আমি অন্য কোনো একটা জগতে হারিয়ে গেলাম। আমার নিজে থেকেই 2 চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, আর ইতিমধ্যে খেয়াল করলাম যে আমার পাশে আর কেউ নেই। আমি ওই মনেস্ট্রিতে একাই দাঁড়িয়ে রয়েছি। তাও আমি কেমন একটা নির্ভয়ের মতো ওখানেই বসে বসে কেঁদে চলেছি, আর আমি মনে মনে বলছি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি কি এমন হারিয়েছি যে আমার এত কষ্ট হচ্ছে? আমাকে শান্তি দাও। আমার মনে হয় যে উনি হাসছেন আর আমাকে বলছেন যে তোকে তো অত দূর থেকে আমি এনেছি, দেখ এবার তোর জীবনটা কেমন পাল্টে যায়। হঠাৎ খেয়াল করি আমার দুপাশ দিয়ে যেন অদৃশ্য 2টো ছায়ামূর্তি ঘোরাঘুরি করতে শুরু করেছে। আমি পেছন ঘুরে তাকাতেই দেখি পুরো মনেস্ট্রিতে একটা মানুষ নেই। তারপর হঠাৎ করে দেখি যে তুই এসে আমাকে নিয়ে গেলি। তারপর থেকে এইসব অদ্ভুত জিনিসগুলো ঘটছে আমার সাথে। আমি বুঝতে পারছি না কেন, কিন্তু আমার খুব অন্যরকম লাগছে। যাই থাকুক না কেন, ভয় লাগলেও তাকে যেতে বলতে ইচ্ছে করছে না আমার। জানি এসব শুনে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এই সবটাই আমাদের চোখের সামনে ঘটা। আর তখনও আমরা এটা জানতাম না যে ওর সাথে শুধু পজিটিভ না, নেগেটিভও রয়েছে।
এরপর সন্ধ্যের দিক থেকে শুরু হয় তাণ্ডব। ঘড়িতে যেই 6টা, ও যেন আবার সেই ভয়ঙ্কর রূপে ফিরে আসে। আমরা টিভিতে হনুমান চালিসা চালিয়ে দিই, আর হনুমান চালিসা শুরু হতেই ও যেন হাত দুটোকে জোর করে চেপে ধরে কাঁপতে শুরু করে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা হলেও ভেতরে সেটা বোঝার কোনো উপায় নেই। ঘরের ভেতরটা বেশ গরম, আর তার মধ্যেও ও কেঁপে চলেছে প্রচন্ড। যাই হোক, হনুমান চালিসা শোনার পর 2 ঘন্টা মতো ঠিক ছিল, কিন্তু তারপর আবার আমাদের বারবার বলছিল যে কারা যেন এই রুমটাতে আছে। আমি তখন জিজ্ঞেস করি যে তুই যে বিকেলবেলা বললি যে পজিটিভ কিছু তোর মনে হচ্ছে, কিন্তু আমাদের মনে এটাও সন্দেহ হচ্ছিল যে যদি ভালো কিছুই থাকে তাহলে হনুমান চালিসা শোনা মাত্র ও কাঁপছিল কেন। যাই হোক, সারাদিন ও কিচ্ছু খায়নি। আমি ওকে 2টো রুটি খাইয়ে দিই আর বলি যে তুই চুপ করে আমার সাথে শো। ও বিছানাতে শুয়ে পড়ে এবং দেখতে দেখতেই 10টা বেজে যায়। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম এবং হঠাৎ করে দেখি ও আবার খাটের মধ্যে লাফিয়ে উঠে বসেছে। আমাকে বলছে কারা যেন ওর মুখের ওপর উকি মারল এখনই, কারা যেন ওকে দেখছে। আমরা একটু উঠে বসলাম আর বললাম, কই, কেউ তো নেই, কেউ আসতে পারবে না তোর কাছে, তুই চুপ করে আমার সাথে শুয়ে থাক, আমরা আছি তো, কিছুতেই কিছু হবে না বোন। কিন্তু আমার বোন যেন কিছুতেই শুতে পারে না। ও বলে যে ওরা আমাকে শুতে দিচ্ছে না। আরো বলে যে 2-3 জন আছে, ওদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি যে ওরা আমাকে কিছু বলতে চাইছে। তোরা আছিস বলে আমাকে বলতে পারছে না। সারা রাত এইভাবে বসে থাকি। সারা রুম কিন্তু গরম থাকলেও শুধু ওর আশপাশটা যেন একটা হিমশীতল আবহাওয়া চলছিল, আর তার সাথে শুরু খাট কাঁপা, জানলায় ঠুকঠাক ইট পড়ার মতো আওয়াজ, বিকট বিকট শব্দ, যেগুলো এতদিন কিন্তু আমরা কেউ শুনিনি। কিন্তু সেদিন মনে হচ্ছিল সব শব্দ, সব রকম শব্দ আমাদের এই রুমটাতেই হচ্ছিল। সারা রাত এমন তাণ্ডব চলে। হঠাৎ করে তখন রাত ওই 3:30 মতো বাজে। আমার বোন আবার বলে ওঠে ওর এক্স বয়ফ্রেন্ডের কথা। ও বলে যে ওরা নাকি ওর খুব ক্ষতি করে দেবে, ওকে বাঁচা, ওকে বারণ কর, ও যেন আজ সারাদিন বাড়ির বাইরে না বেরোয়। আমরা এই সব শুনে ওর এক্স বয়ফ্রেন্ডকে ফোন করি আর পুরো ঘটনাটা বলি। ও পুরো ঘটনাটা শুনে বলে যে আচ্ছা ঠিক আছে, কিন্তু শুনে মনে হয় যে ও খুব একটা কেয়ার করে না। আমি আমার বোনকে জোর করে চেপে ধরে ঘুম পাড়াই, কারণ আর কিছুক্ষণ পর আমাদের বাড়ির জন্য বেরোতে হবে, নয়তো আমাদের বাসটা আমরা মিস করব, যেটা শিলিগুড়ি থেকে ছিল। তারপর ঠিক সকাল 8:30 নাগাদ ও উঠে কাঁদতে শুরু করে। আমরা সবাই ভয়ে উঠে পড়ি। বোন বলে যে ওরা আমার পা দুটো বেঁধে রেখেছে, আমাকে এখান থেকে যেতে দেবে না, আমি চলে যাচ্ছি বলে ওরা কষ্ট পাচ্ছে, ওদের কেউ নেই, ওদের সাথেও এরকম ঘটেছিল। বিশ্বাস করবে না, আমরা সবাই দেখছি আমার বোন বিছানা থেকে উঠতে পারছে না। এবার এই সব দেখে আমাদের সন্দেহ হয় যে হোটেলের এই রুমটাতেই কোনো সমস্যা নেই তো। আমার হাজবেন্ড আর আমার দাদা ভাই তখন হোটেলের ম্যানেজারের সাথে গিয়ে এই সব নিয়ে কথা বলে। উনি আমাদের রুমে আসেন এবং ওনার মেয়েকেও নিয়ে আসেন। আমরা একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, ওনার মেয়েকে দেখে আমার বোন যেন এক প্রকার কান্না থামিয়ে দিল। সেই মেয়েটি হাতে একটি গণেশের মূর্তি আর সাথে ধূপকাঠি নিয়ে ওর পাশে গিয়ে বসে হনুমান চালিসা বলতে শুরু করলে আমার বোন আবার কেমন যেন তাণ্ডব শুরু করে, ও যেন যেন পাগলের মতো করতে শুরু করে। ও
ও বলতে থাকে, চুপ কর চুপ কর, আমি শুনতে পারছি না, আর আমার আর ভাল লাগছে না। তারপর দীর্ঘ 30 মিনিট যুদ্ধের পর আমার বোন শান্ত হয়। তারপর আমরা ঠিক করি যে আমরা আবার সেই মনেস্ট্রিতে যাব, কিন্তু সেই সময় আবার শুরু হয় বাধা। রুম থেকে চেক আউট করার সময় আমরা দেখতে পাই যে আমাদের রুমের জানালার রড ভাঙা, অ্যাজ ইফ কেউ যেন জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছিল। শুধু তাই নয়, আমাদের সামনের রুমটা, মানে যে রুমে ভাইরা ছিল, সেটার ব্যালকনির যে জানালা সেটাও পুরো ভাঙা, যেন কেউ ইচ্ছে করে ফোর্স দিয়ে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। এরপর শুরু হয় আমাদের হোটেলের লোকেদের সাথে ঝামেলা। যাই হোক, এসব ঝামেলা মিটলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, আর মনেস্ট্রিতে যাওয়া হয় না। এবার কিছুটা যেতে যেতে আবার পজেসড হয়ে পড়ে আমার বোন। ওভাবেই ওকে হাফ রাস্তা পর্যন্ত আনা হয়, কিন্তু একটা পর্যায়ে ওকে আর সামলানো যাচ্ছিল না। তখন আমাদের যে ড্রাইভার, সে কোনো উপায় না দেখে ওনারই পরিচিত একজন চার্চের ফাদারকে ফোন করে, এবং তিনি বলেন যে ফোনটা আমার বোনের কানের কাছে ধরতে। আমরা 3-4 জন মিলে সেই ফোনটা বোনের কানের কাছে চেপে ধরি, এবং ফাদার ওর কানের কাছে প্রে করতে শুরু করে। তারপর যা হলো সেটা দেখার জন্য আমরা মোটেও রেডি ছিলাম না। আমাদের সবার চোখের সামনে ওর মুখটা বেঁকে গেল। আমরা সবাই মিলে ওকে চেপে ধরে রাখা সত্ত্বেও মনে হচ্ছিল আমরা ওর সাথে পেরে উঠছিলাম না। ওর সব শক্তি দিয়ে যেন ও গাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল। এরপর হঠাৎ করে বোনের শরীরটা ছেড়ে দেয়, ও গাড়ির সিটেই গা এলিয়ে শুয়ে পড়ে। কিন্তু যতক্ষণ এই তাণ্ডব চলছিল, ও শুধু একটাই কথা বলছিল, যে ওর এক্স বয়ফ্রেন্ডের কথা, ওকে বাঁচা, না হলে ওরা ওকে মেরে দেবে। এরপর কিছুক্ষণ বাদে সব শান্ত হয়ে যায়। এবার এই ঘটনাটা এখানেই শেষ হয়ে গেলে পারত, কিন্তু রহস্য উদ্ঘাটন পালা তখনও বাকি ছিল। আমাদের ভাবনা ভুল ছিল যে বোন ঠিক হয়ে গেছে, কিন্তু না, বোন কিছুক্ষণের জন্য ঠিক হয়েছিল। ঠিক যখন সন্ধ্যে 6টা, আমরা শিলিগুড়িতে বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়িয়ে আছি, ঠিক তখন বোন আবার বলে ওঠে, দিদি, আবার আগের মতো মনে হচ্ছে কেউ আমার আশেপাশে আছে আর আমার পিঠে ওঠার চেষ্টা করছে, কিন্তু এটা অন্য কেউ, যারা ছিল তারা না। আমরা সবাই প্রচণ্ড অবাক হই। অন্য কেউ মানে এটা কে? যাই হোক, ফাদার ওকে বলেছিল যে যখন তুমি ভয় পাবে তখন প্রে করবে, একটা ছোট্ট হয়তো মন্ত্রও শিখিয়ে দিয়েছিল। তো বোন সারা রাত বাসের মধ্যে সেটা বলতে বলতে আসছিল। এরপর সকাল হলো, দমদমে আমরা নেমে গেলাম। এরপর তো আর ওকে রাখা যায় না। ক্যাব বুক করা হলো, আর ও বলতে লাগলো যে আমাকে উত্তরপাড়ার সামনে নামিয়ে দে, আমি ওর কাছে যাব। আমরা বুঝতে পারি ও কার কথা বলছে। ও নিজের এক্স বয়ফ্রেন্ডের কথা বলছিল, আর তার সাথেই ওনা নিজের মধ্যেই কি সব বলছিল। ও বলছিল যে খুব জ্বালিয়েছিস না ওকে, তোকে তো মারবই, কি ভেবেছিস এত সহজ, তোর কাজ তোর ওপরেই পড়লো। তো আমরা না প্রচন্ড ভয় পাই আর প্রচন্ড অবাক হয়ে যাই। আমরা ওকে সোজা ওর বাড়িতে নামাই। এবার ওর বাড়ির লোক ততক্ষণে সব জানে। ওর বাবা একজন তান্ত্রিককে নিয়ে আসে, যিনি ছিলেন তারাপীঠের তান্ত্রিক। উনি ওকে দেখেই বলে দেন যে এই মেয়ের ওপরে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আর যেটা এখান থেকেই ওর সাথে গেছে, মানে ওর ওপর কিছু একটা চালান দেওয়া হয়েছে, যেটা অন্য কেউ না, ওর সেই এক্স বয়ফ্রেন্ডই করেছে। এরপর দিন ওকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে ওনা বসতে পারে না। ও তারামায়ের সামনে বসে রীতিমতো কেমন যেন থরথর করে কাঁপতে শুরু করে। উনি একটা ত্রিশূল দিয়ে ওর পায়ের ওপর পা রেখে ওর মাথার উপর ত্রিশূল ধরে ওভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর হঠাৎ করে
ও সেন্সলেস হয়ে যায়। তারপর ওর যখন সেন্স আসে, ওর সামনে তখন সব খুলে বলা হয় যে এই জঘন্য কাজটা করেছে ওর সেই এক্স বয়ফ্রেন্ড। আরও বলেন তিনি যে ওর যাতে ক্ষতি হয় শুধু তাই নয়, ওর ইন্টেনশনটাও খুব নোংরা ছিল। সেই ছেলেটি এসব ব্ল্যাক ম্যাজিক জাতীয় জিনিস করে মনের সব নোংরা বাসনা পূরণ করত। আর আমাদের সেদিন মনেস্ট্রিতে যাওয়া সেটাও নাকি ভগবানের কৃপাই ছিল, নয়তো ওখান থেকে বেঁচে ফেরা নাকি এই মেয়ের পক্ষে সম্ভব ছিল না। আর বোন যে বারবার বলছিল ওর সাথে পজিটিভ কিছু ছিল, এটাও নাকি সত্যি। আর শুধু তাই নয়, বোনের সাথে শুধু সেই ছেলেটির পাঠানো জিনই নয়, হোটেলে থাকা আরও দুজন ছিল। কিন্তু আমরা যখন হোটেলের লোকেদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলাম সেই হোটেলের ব্যাপারে, ওনারা কিছু বলতে চাননি। কিন্তু ওনাদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে 100% ওনারা কিছু লুকোচ্ছেন। আরও একটা কথা যেটা বেশ অদ্ভুত, এটা বোন আমাদের বলেছিল ও যখন ঠিক হয়ে গেছিল তারপরে, যে ওই হোটেলের ওই স্পেসিফিক রুম আর সেই মনেস্ট্রি, সেটার সাথে নাকি আমাদের সবারই একটা সম্পর্ক আছে। ওই রুমে যারা ছিল তাদের সাথে নাকি আমাদের কোনো না কোনো সম্পর্ক ছিল। ওরাই নাকি ওকে বাড়ি আসতে দিতে চাইছিল না, আর বোনকে বারবার মনেস্ট্রিতে যেতে বলছিল, যাতে ওই খারাপ শক্তি বোনের কোনো ক্ষতি করতে না পারে। জানি না ওখানে যেই দুজন ছিল তাদের সাথে কি সম্পর্ক ছিল, কিন্তু তাদের জন্য আজও খুব খারাপ লাগে। আজ 1 মাস হয়ে গেছে, একটা মা তারার রক্ষা কবচ বোনকে দেওয়া হয়েছে এবং বোন একদম ভালো আছে। এই ছিল আমার বোনের সাথে ঘটে যাওয়া একেবারেই সত্যি একটা ঘটনা, আমাদের চোখের সামনে ঘটেছে, যা আজও মনে পড়লে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। এই অভিজ্ঞতাটা প্রচণ্ড ভয়ের তো ডেফিনেটলি, তবে তার সাথেই অনেকগুলো প্রশ্ন তোলে। প্রথম প্রশ্ন, সেই হোটেলে কাদের এক্সিস্টেন্স মেয়েটা বুঝতে পারত? 2, তার যে সেই প্রাক্তন প্রেমিক, মেয়েটা বারবার এটা কেন বলছিল যে তাকে তারা মেরে ফেলবে, তাকে বাঁচাতে হবে? আর 3 নম্বর প্রশ্ন, কেনই বা সেই এক্স বয়ফ্রেন্ড এই মেয়েটার ক্ষতি করতে চেয়েছিল? যেমনটা শুরুতেই বলেছিলাম, বেশ অদ্ভুত, প্রচণ্ড ভয়ের। আমি তো কখনোই চাইবো না যে আমি যদি কখনো কোথাও ঘুরতে যাই আমার পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে, আমি কখনোই চাইবো না আমার পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটুক। সহেলির পাঠানো এই অভিজ্ঞতা শুনে আপনার কি মনে হলো অবশ্যই জানান, কমেন্ট করুন, নিজের মতামত শেয়ার করুন। এবং যদি আপনারও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, শুধু যে ভয়ের হতে হবে এমন কিন্তু একেবারেই নয়, নিজের জীবনের যে কোনো এক্সপিরিয়েন্স হতে পারে, মন খারাপ হতে পারে, ভালোবাসা হতে পারে, আনন্দ, কিংবা এমন কোনো এক্সপিরিয়েন্স যা আপনার মনে দাগ কেটেছে, যে কোনো এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজে। আর না হয় আপনি মেইল করতে পারেন কোথায়? আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের আড্ডা, আজকের গল্প এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই প্লিজ নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন এবং বেশি করে জল খান, কোনোভাবেই নিজের শরীরকে খারাপ হতে দেবেন না। থ্যাংক ইউ।